পডকাস্টটা ওই স্পেশাল দিনটির জন্য কোট অ্যান্ড কোট। স্ত্রীর সহযোগিতা না থাকলে আমি আমার বাকি কাজগুলো করতে পারতাম না। সময় কতটা দিতে পেরেছো দিদিকে? পুজোর সঙ্গে যুক্ত যখন আমার বয়স এই 12-13 বছর হবে। পুজোতে কি কোনোভাবে রাজনীতির রং মিশেছে বলে মনে হয়? 100% একদম যাতাভাবে মিশেছে। খাবার খেতে হিম্মত হবে। অক্টোপাস, এত বড় বড় লবস্টার, এত বড় কাঁকড়া দেখেই মনে হয় রাক্ষস তেরে আসছে। বউয়ের হাতের আলু পোস্ত না রেস্টুরেন্টের? ভাই আমি পোস্ত নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। কোমরে বেশি জোর পেত না বাবা, তাহলে খেতে পারবে না। কোমর পেতে লোকে পরিবেশন করে। নমস্কার, আমি শেষেন্দু ভট্টাচার্য, আর ক্যামেরার উপরে আছে আত্রি, আর আমরা দা ফুডি যাযাবর। আর পাশে দেখতেই পাচ্ছেন, আলাদা করে আলাপ করে দেওয়ার কিছু নেই, অত্যন্ত নন ফেস, উত্তর কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ ওনাকে চেনেন। আমাদের সবার প্রিয় সজল দা। আর যারা লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে আসেন পুজো দেখতে, তারা ওনাকে দেখেই থাকবেন। ওনার একটা ফুড ফেস্টিভ্যাল চলে, অত্যন্ত জনপ্রিয়, নানান কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত দা ফুডি যাযাবর চ্যানেল থেকে। তো সবাই এক্সপেক্ট করবে হয়তো খাওয়া দাওয়া নিয়ে কিছু, কিন্তু আজকে একটু অফবিট আমরা এই জার্নিটা শুরু করছি। সজলদার বাড়িতে এসেছি, উনি সুযোগ দিয়েছেন, তো একটু খোলামেলা দাদার সাথে আলাপচারিতা রাখবো। তো নমস্কার দাদা। সজলদাকে মানুষজন চেনে না সেরকম কিছু জিনিস, ছোটবেলা, পুজো, কর্মকাণ্ড, এবং সামনেই তোমাদের অ্যানিভার্সারি। আমাদের এই পডকাস্টটা ওই স্পেশাল দিনটির জন্য কোট অ্যান্ড কোট, আর সেইটা নিয়েই আমরা দাদার সাথে কিছু কথা বলে নেব। তো দাদা, একটু যদি জার্নিটা বলো, দিদির সাথে কিভাবে আলাপ, এবং সেটা যদি দর্শকদের একটু বলো। আসলে এইসব বলতে আমি অভ্যস্ত নয়, ইনফ্যাক্ট আমার স্ত্রীও অভ্যস্ত নয়। হ্যাঁ, আমার স্ত্রী তিনিও এসব বলতে অভ্যস্ত নন। 27-28 বছরের আমাদের দাম্পত্যের জীবন। পরিচয় মানে আপনারা যেভাবে ভাবছেন সেভাবে পরিচয় নয়, বাবা মায়ের ঠিক করাই ছিল। আচ্ছা, তারপর বাকি সম্পর্ক, যোগাযোগ সবই ছিল। 28 বছর পুরনো সম্পর্ক। তো একটু যদি বলো, মানে কিরকম এই 27-28 বছরের একটা আমার সত্যি কথাই যদি বলি, তাহলে স্ত্রীর সহযোগিতা না থাকলে আমি আমার বাকি কাজগুলো করতে পারতাম না। একটা ঘর যদি স্টেডি না থাকে তাহলে কারোর পক্ষেই বাকি দিকগুলো এগোনো সম্ভব। তো স্বাভাবিকভাবে তার সহযোগিতা সর্বত্র পেয়েছি, যে কোনো ময়দানে তার সহযোগিতা পেয়েছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঝগড়া রাগারাগি এসবও থাকে। বন্ধুত্ব, তার সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো সম্ভব ছিল না। আর আমরা ঠিক ওই কালচারে আমাদের ছিল না। আমরা ট্র্যাডিশনাল একটা বাঙালি পরিবার। বিবাহবার্ষিকী মানে বিরাট কেক কাটা, হই হই উদ্দীপনা, এসব কিছু না। এটা একদম পারিবারিক থাকে, ফ্যামিলির ভেতরে থাকে, এবং ভবিষ্যতেও ফ্যামিলির ভেতরে থাকবে, এইটাই চাই। সিনেমা দেখা হয়েছে হলে গিয়ে? বছর 3 আগে, বছর 2-3 বছর আগে কাশ্মীর ফাইল দেখেছি। সময় কতটা দিতে পেরেছো দিদিকে, বা সেটা নিয়ে কোনো কমপ্লেন? অনেক কমপ্লেন নেই, থাকলে কেউ 28 বছর থাকে। কোনো কমপ্লেন নেই, তুমি চাইলেও কমপ্লেন বেরোবে না। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া মাঝে মাঝেই খাই। ক্যান্ডেল লাইট ডিনার কি জিনিস আমি জানি না, মাঝে মাঝেই খাই। অনেক বন্ধু যায় সঙ্গে, তারও বন্ধু, আমাদের বন্ধু যায়, মাঝে মাঝেই খাওয়া দাওয়া হয়। যে আমি খুব একটা ফুডি লোকও নয়, আমি খাদ্য মেলা করি কিন্তু আমি ফুডি লোক নয়। পৃথিবীতে 2 ধরনের মানুষ, এক ধরনের হচ্ছে বাঙালি, বিশেষ করে এক ধরনের যাকে জিজ্ঞাসা করলে তুই কেন বেঁচে আছিস, বলবে খাবো বলে। আরেকজনকে আছে যাদের জিজ্ঞাসা করে তুই খাচ্ছিস কেন, সে বলবে বাঁচার জন্য। আমি সেকেন্ড সাইড। আমরা জানি সবাই দাদা কিরকম, আর এই জন্যই দাদাকে সবাই ভালোবাসে, কারণ উনি মুখের উপর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, কোনো বনিতা করেন না। কালোকে কালো, সাদাকে সাদা উনি বলতে ভালোবাসেন। তোমায় সাদাকে সাদা, কালোকে কালো হয় তুমি বলেই পেলি,
হ্যাঁ, কিন্তু তার জন্য পস্তাতে হয়। আচ্ছা। হ্যাঁ, বউয়ের কাছেও পস্তাতে হয়, সব জায়গাতেই পস্তাতে হয়। যে সবসময় মানে রামকৃষ্ণ বলেইছিলেন, 2-4টে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না, হ্যাঁ, যদি তাতে সমাজের ক্ষতি না হয়। আমি 2-4টে মিথ্যে বাড়িতে এসে বলি। ধরা পড়েছো? হ্যাঁ, কেন পড়বো না? সত্যি কখনো চাপা থাকে না, হ্যাঁ, তো ধরা পড়বো না। আচ্ছা, তারপর এগুলো আর বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝে নিয়েছি। আর এইবারে দুটো জিনিস জিজ্ঞেস করি। অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার অত্যন্ত স্বনামধন্য একটি পুজো। তো দাদা, তুমি কোন সাল থেকে দায়িত্বটা নাও? দায়িত্ব নেওয়াটা আলাদা জিনিস। পুজোর সঙ্গে যুক্ত যখন আমার বয়স এই 12-13 বছর হবে। পুজোর ভলেন্টিয়ারি ব্যাচ, এখনকার মতো সব কাঠ ফাট তো তখন ছিল না। তখন এই কাপড়ের ফুল ব্যাচ, তলা এরম দুটো স্ট্রিপ। ওই ব্যাগ যদি না পেতাম, মানে ভাবতাম যদি ব্যাগ যদি না পাই তাহলে আমার জীবন কোনো মূল্যহীন হয়ে যাবে, আমার জীবন শেষ। তো পুজোর 3 মাস আগে থেকে এই দুশ্চিন্তায় আমার দিন কাটতো, যে শেষ অবধি আমাকে পুজোর যারা তখন কাকা জ্যাঠা দাদা যারা পুজোর সব মাতব্বররা ছিলেন, তারা আমায় ব্যাচটা দেবে তো। হ্যাঁ, যদি আমায় না দেয় ফলে সেই বিকেল সন্ধ্যে থেকে চতুর্থী পঞ্চমীর দিন থেকে ওই অনুসন্ধান অফিস হয় মাঠে, তো ওই অনুসন্ধান অফিসে চুপ করে লাইন দিয়ে বসে থাকতাম, কখন ব্যাচ দেবে, কখন ব্যাচ দেবে। এই ব্যাচগুলো আমি বছর 5-7 আগেও আমি পেয়েছিলাম। তো তখন থেকে ভলেন্টিয়ারি করতাম, মানে আমি লোক সামলাতাম আর আমার জ্যাঠা দূর থেকে আমায় সামলাতেন, যাতে আমি হারিয়ে না যাই। আমি বলতাম হারিয়ে যাবেন, আমার জ্যাঠা ভাবতে যে আমি হারিয়ে যাবো। তো তখন থেকে পুজোর সঙ্গে যুক্ত। পুজোটা একেবারে আমার নয়, শুধু এটা আমার ইতিহাস নয়, এটা আমার অঞ্চলের প্রত্যেক মানুষের ইতিহাস। সেদিনকার যারা মানুষ তাদেরও, আজকের যারা ছেলে তাদেরও। তাই পাল্টেছে, সময় পাল্টেছে, একটু সিস্টেম গুলো পাল্টেছে, কিন্তু পুজোটা তাদের রক্তে মিশে গেছে। পুজোতে কি কোনোভাবে রাজনীতির রং মিশেছে বলে মনে হয়? 100% একদম জাতাভাবে মিশেছে। এটা অতীতে ছিল না। পুজোর সঙ্গে দেখো, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে করি, কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় সরকারের পক্ষে যাবে এরকম হয় না। হ্যাঁ, সরকারের বিপক্ষেও যায়। তো সরকারের বিপক্ষে গেলে সে পুজো হোক আর খেলা হোক বা যাই হোক, তাতেই সরকারকে রাস্তায় নেমে পড়তে হবে খড়গ নিয়ে, এটা বোধহয় ঠিক না, যেটা আজকে হয়। পুজোটা 100% পুজোর মতো হয়, কিন্তু আমাদের থিম হয়, ধরুন আমাদের গাইশাল ট্রেন দুর্ঘটনা হয়েছে, আমাদের ধরুন কামাকাতামারু জাহাজ হয়েছে। হ্যাঁ, এই যে ডুবো জাহাজ তো আর দেখানো যায় না, তার দেখানোর মতো কিছু নেই। তো একটা জাহাজ করা হয়েছিল নেতাজির জন্ম শতবার্ষিকীতে। আমরা তো রূপোর রথ দেখেছি, সোনার দুর্গা দেখেছি। এগুলো তো আজকে আমরা যখন ছোট সেই সময়কার কথা বলছি, তারও আগে ছোটবেলায় পুজো হতো। তখনকার ওই মসজিদ, মন্দির, গির্জা 3টে সাইন দিয়ে দেওয়া হতো পুজো প্যান্ডেলে, কারুকার্য মানে ওই কুচির কাজ, তখন থেকেই পুজো। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তাতে রাজনীতি ঢোকাটা কখনোই ভালো না। আমরা চিরকালই বাম বিরোধী লোক, কিন্তু আমরা দেখেছি আমাদের পুজোয় সুভাষ চক্রবর্তী আসতেন, একদম, হ্যাঁ, বসতেন, ঠাকুর দেখতেন। বামেদের মধ্যে সুভাষবাবু প্রকাশ্যে ঠাকুর মানতেন, তো তিনি আসতেন, ঠাকুর দেখতেন, মা করে প্রণাম করতেন। তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, আর তখন এটা নিয়ে ওই তখনকার দিনে সংবাদ মাধ্যম মানে হচ্ছে ধরুন দূরদর্শন, আর দূরদর্শন মানে হচ্ছেন শ্রীমতী গান্ধী বলেন বলে তার একটা স্টিল ছবি দিয়ে তার পেছনে বক্তব্য, শ্রী জ্যোতি বসু বলেন বলে তার একটা স্টিল ছবি দিয়ে পেছনে তার বক্তব্যটা যে যেমন পারতো ব্যাখ্যা করতো। তখন তো লাইভ টাইপ দেখানো হতো না। আর এখন মুশকিল হচ্ছে, একটা বিরোধী যদি আসে বা আমি যদি বিরোধী পুজো দেখতে যাই, ব্যাস সব দলের লোক তার দলের লোককে খিস্তি করবে। এটাও ঠিক না। রাজনীতিটা যেখানে গিয়ে পৌঁছেছে সর্বক্ষেত্রে সেগুলো ঠিক। তো কোথাও কি সেই ছোটবেলার সজল ঘোষ ওই সাবেকি পুজোকে মিস করে? না, সাবেকি পুজোই আছে এখন। আমাদের দুর্গা প্রতিমা থিম যাই হোক, দুর্গা ঠাকুরটা কখনো আলুর পুতুল হয়নি। সে ছোটবেলা একটা আলুর পুতুল বলে পাওয়া যেত, বা কখনো আমাদের দুর্গা প্রতিমা লাফিং বুদ্ধা হয়নি, বেটে বেটে হাত, ও দেখিয়ে বলতে হয় এটা প্রতিমা না। আমাদের তখনও যা ছিল আজও তাই আছে।
তো মায়ের রূপের কোনো পরিবর্তন হবে না। মা বড় লোক হতে পারে, সোনা পড়বে, মা গরিব লোক হতে পারে, আট পৌড়ে থান পড়বে, কিন্তু তাই বলে মা ওই জাপানি হয়ে যাবে। হ্যাঁ, মা কোথাও তোমাকে একটু থামাচ্ছি, সরি ফর দ্য ইন্টারাপশন। কোথাও হয়তো এইটা দেখে অনেকে কমেন্ট করবে বা বলবে কেন, এটা তো শিল্পের না, একটা শিল্প মাকে নিয়ে শিল্প কর্ম করতে হবে না বাবা, শিল্প অন্য কিছুকে নিয়ে করো। আচ্ছা, শিল্প করো, তুমি পুতুল বানাও, দুর্গা বানাচ্ছ কেন? আমি আমার মাকে যে ফর্মে দেখে, দেখো এটা আমার মা, এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা, সেটা অপরিবর্তিত থাকবে, তার ট্রান্সফরমেশন হতে পারে না। আমার মা গরিব ছিলেন, বড় লোক হয়েছেন, তাই বলে কি মা হাফ প্যান্ট পরতে শুরু করবে? এটা তো হতে পারে না। তো আমার এটাই বক্তব্য, পুজো করি আমি ভাই, উৎসবটা বাইরে, ভেতরে ওটা পুজো। পুজো দেবীর মূর্তি, তুমি তোমার মা দিয়ে ভাবো, প্রত্যেক দর্শক তাদের মা দিয়ে ভাবো। আপনি আপনার মাকে সাজান, কিভাবে সাজাতে চান? মডার্ন করুন না, অ্যাম্বিয়েন্স মডার্ন করুন, কিন্তু মা মাই থাকবে। এখানে মায়ের রূপটা হারিয়ে যাচ্ছে, মাকে দেখে লোকে নমস্কার করছে না, ভাস্কর্য খুঁজছে। এটা এক নয়। অজন্তা ইলোরার গায়ের যে ভাস্কর্য আছে তাকে দেখে কেউ নমস্কার করে না, আর তাকে কেউ প্রতিমা বলে না, আর এটাকে দুর্গাটাকে বলে প্রতিমা। দুটো জিনিসের পার্থক্য আছে। শিল্পীরা শিল্পকর্ম দেখান, তো এই শিল্পী যিনি এখানে মা নিয়ে শিল্পকর্ম দেখাচ্ছেন, এই শিল্পী যদি অন্য রাজ্যে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আরেকটা প্রতিমা বানাতে বলে, সেখানে শিল্পকর্ম দেখাতে পারবে? এইসব শিল্পকর্ম তখন এই শিল্পীর তুলিতেই, এই শিল্পীর ছেনি হাতুড়িতেই অন্য মায়ের চেহারা ফুটে উঠবে। এটা ঠিক। শুনলাম ওনার বক্তব্য, আর এবার একটু অন্যদিকে যাচ্ছি, যে এই পুজো তো নিয়ে আমরা কথা বললামই, এবার ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি ঠান্ডাই খাই একটু, থ্যাংক ইউ। আর ফুড ফেস্টিভ্যালটা নিয়ে 8 তারিখ থেকে হবে, 8ই জানুয়ারি, 11 তারিখ অবধি চলবে। আচ্ছা, আমাদের স্লোগানটা হচ্ছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এটা ঠিক। পয়সা করি, সোনা দানা, গয়না গাটি কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনার দেহের ওজন, সেটা খাবারের মাধ্যমেই মানুষ জড়ো করে, সেটাই সঙ্গে যাবে। এটাই হচ্ছে। তো এই ফুড ফেস্টিভ্যালেরও তার আগে যত আমার ফুডি বন্ধুরা আছো, শুনেই নিয়েছো ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে জানুয়ারির 8 তারিখ থেকে। তো সবাই অবভিয়াসলি প্রতি বছরের মতো এবারও চলে আসে, দাঁত মেজে এখন থেকে উপোস করা শুরু করবে। এবার কি কিছু চমক থাকছে? চমক আবার কি আছে? আমাদের অনুষ্ঠান হয়, ফাংশন হয়, গান বাজনা হয়, চমকে দেওয়ার মতন খাবার দাবার থাকে। হিম্মত থাকলে খাও, আর সব খাবার খেতে হিম্মত হবে। অক্টোপাস, এত বড় বড় লবস্টার, এত বড় কাঁকড়া দেখেই মনে হয় রাক্ষস তেরে আসছে, হিম্মত চাই সব খেতে। টেস্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টেস্ট করি। আচ্ছা, অফবিট টেস্ট আমি করি। তো সজল ঘোষের প্রিয় খাবার কি? দেখুন, কুণাল ঘোষের প্রিয় খাদ্য কি যদি হলো তাহলে আমি বলতে পারবো, হ্যাঁ, যে গালি। আমার প্রিয় খাদ্য যা দেয় তাই খাই, প্রিয় প্রিয় বলে কিছু নাই। ভালোই, বাড়ির খাবার বেশি ভালো লাগে, আর বাঙালি খাবারই বেশি ভালো লাগে। বাঙালি খাবার হারিয়ে যাচ্ছে। বউয়ের হাতের আলু পোস্ত না রেস্টুরেন্টের? ভাই, আমি পোস্ত নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারি। আচ্ছা, পোস্ত বউ বানা, শালি বানা, রেস্টুরেন্টে বানা, কোনো কথা হবে না। পোস্ত নিয়ে কোনো ডিবেট করা উচিত। পোস্ত যে কোনো আইটেম তার মানে প্রিয়। আমি কাঁচা পোস্ত বেটে, আমি দই যেমন করে খাই, লোকে যেমন দই বাটিতে দেয় চামচে করে খাই, তো পোস্ত আমি ভাত দিয়ে মেখে খাই না, কারণ তাতে আমার পোস্ত ফ্লেভার হারিয়ে যাবার ভয়। আমি পোস্তটা কাঁচাই খাই, বাহ। আর চামচে করে খাই। আচ্ছা, তো ফুড ফেস্টিভ্যালের এই আইডিয়াটা, মানে এইটা কিভাবে তোমাকে হিট করলো, মানে কেন মনে হলো একটা? ভাই, যখন আমরা ফুড ফেস্টিভ্যাল করতাম তখন কলকাতা শহরে ফুড ফেস্টিভ্যাল ছিল না একদম। হ্যাঁ, তখন থেকে আমরা আমাদের হাত ধরেই করি। হ্যাঁ, তো মনে হয়েছিল যে তখন অতগুলো দোকানকে বুঝিয়ে অ্যাকুমুলেট করাটাও কঠিন হয়েছিল প্রথম বছর। হ্যাঁ, যে তোমরা এসো, তোমাদের আমরা বিজনেস দেবো। আচ্ছা, হ্যাঁ, আরে বাঙালি তো ওই বললাম, বাঙালির জীবনের একটাই লক্ষ্য খাই খাই করা, খাবো খাবো। তো সেটাকেই চেষ্টা করেছিলাম যে ওটাকে মাথায় রেখে যে যদি এটা কিছু করা যায়।
তারপরে একটা সংবাদ সংস্থা তারাও শুরু করলো। আমাদের পরের বছর বা সেই বছর থেকেই পরের বার থেকে হবে হয়তো একসাথেই ব্যাস চলছে। তারপর এখন তো গলিতে গলিতে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইখানকার যে এরা তার নিজের জায়গা উন্মাদনা তো আমরা সবাই জানি, আলাদা করে বলার কিছু নেই। তো আবারও সবাইকে সবার উদ্দেশ্যে আমাদের দ্য ফুডি যাযাবর চ্যানেলের মাধ্যমে দাদা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল অফিসিয়ালি। জানুয়ারি 2026 8 তারিখ থেকে সবাই কোমর বেঁধে কিন্তু সদল বলে পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে। কোমরে বেশি জোর পেত না বাবা, তাহলে খেতে পারবে না। কোমর পেতে লোকে পরিবেশন করে, আর পেটের বেল্ট একটু ঢিলে করে লোককে খেতে হয়। কোমরে বাঁধলে কি করে খাবে কি করে? পাড়াতে অনেক কাজকর্ম তোমরা করো, তো সেইগুলো নিয়ে যদি একটু ইলাবোরেটলি বলো। নিজের কাজের কথা নিজে কি বলবো, পাড়ার লোক বলবো। দেখো, আমি মানুষ আসে, মানুষ চলে যায়, মানুষের কাজটুকু থাকে, একদম মানুষের ব্যবহারটা থাকে। কেউ আমার কাছ থেকে পয়সা চাইতে আসেনি, কিছু বিচার চাইতে আসে, কিছু অধিকার চাইতে আসে, কিছু সমস্যায় পড়লে মুক্তি চাইতে আসে। যদি তাদেরকে একটু হাসি মুখে, সবটা আপনি করতেও পারবেন, সবটা শ্রীকৃষ্ণ সবাইকে দিতে পারি, কিন্তু আমি করতে পেতে, কিন্তু যেটাও পারিনি সেটাও হাসি মুখে বোঝানোর চেষ্টা করেছি। এইটাই কাজ, এর বাইরে আমার কাজ আমি কি বলবো? মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো দেখি সেটা। আজকে আপনি আছেন, আজকে আপনার ফোকাস আমার উপর আছে, কাল থাকবে না, ডেফিনেটলি থাকবে না। আপনার ফোকাস অন্য কারোর প্রতি হয়ে যাবে, যে বাজারে চলছে তাকে আপনি ফোকাস করবেন, এটা বাস্তব। কিন্তু তখন আমার পাড়ার মানুষগুলোই আমার পাশে থাকবে, আপনি নয়, আপনার দর্শকও নয়। এই কথা ধরে একটা জিনিস জিজ্ঞেস করি, এরকম সুখ দুঃখে তুমি যে কথাটা বললে যে যে ট্রেন্ডিং যে ব্যাপারটা চলে তার উপরই ফোকাস থাকে, সেটা মিডিয়া বলো বা প্রেস, সবার আমরা সেটা দেখি, মানে সবাই সেদিকেই দৌড়ায়, বেচতে চায় না সবাই। এখন নিউজ বিক্রি হচ্ছে, বেচতে চায়, বিক্রি হচ্ছে। তো সজল ঘোষ এরকম জীবনে কি কাউকে পেয়েছে যারা যখন সজল ঘোষ নয় সেই সময় থেকে দাঁড়িয়ে আজকে সজল ঘোষ একটা ব্র্যান্ড বলা যেতে না? আমি এসব এগুলো না, মানে জননেতা ব্র্যান্ড, ইটস নট সো ইজি। সেটাই বলছি, বড় ফেক হয়ে গেছে এই শব্দগুলো, এত সহজ নয়। তোমরা কষ্ট করে আমরা সোমেন মিত্রর ফলোয়ার, আমার চোখে জননেতা সে। আমরা গণিকান্ত চৌধুরী, আমার চোখে জননেতা সে। এত সহজ নয় বস্তুটা, অনেক ত্যাগ তিতিক্ষা আছে। কাউকে জননেতা বলে দিলে ও হয় না। এগুলো ব্র্যান্ড, সহজ ব্র্যান্ড। তুমি এই ট্যাগ গুলোকে মানতে নারাজ, মানে নিজের গায়ের সাথে লাগাতে নারাজ। তাহলে সজল ঘোষ কি? যদি এক কথা, পাড়ার ছেলে, পাড়ায় হলে পাড়ার ছেলে, বাংলায় হলে বাংলার ছেলে। আচ্ছা, ঘরের ছেলে। কেউ সবাই ঘরের ছেলে ভাববে কেন? কেউ শত্রুপক্ষের ছেলেও ভাবতে পারে, সেটা কথাটা। এটা হয় যে সবাইকে, ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে সবাই অ্যাকসেপ্ট করেনি, জ্যোতিবাবুকে সবাই অ্যাকসেপ্ট করেনি, মমতা ব্যানার্জিকে সবাই অ্যাকসেপ্ট করেনি, মোদিজিকে সবাই অ্যাকসেপ্ট করেনি। ঘরের ছেলে সবার হতে পেরেছে? সবার ঘরের ছেলে হয়। আপনার বিবেক, আপনি সারাদিনে 10 জনকে ঠকাতে পারেন, একদম একজনকে শুধু আপনি ঠকাতে পারেন, একদম। সেটা হচ্ছে আপনি নিজেকে। আপনি জানেন যে আমি একে ঠকালাম, ওকে মিথ্যে বললাম, একে ঢক দিলাম, আপনি সব জানেন। শুধু জানেন যে আমি সকাল থেকে একটাও সত্যি কাজ করলাম না মিথ্যে করলাম। এটা একমাত্র নিজের বিবেককে মানুষ ঠকাতে পারে না। যে বিবেকের কাছে ভালো, তাকে পৃথিবী খারাপ বললেও আমি মনে করবো সে ভালো। তবে একটা জিনিস আমি দাদা বলতে চাই তোমার অনুমতি নিয়ে, মানে ফেস ইজ দ্য মিরর অফ দ্য বডি, এটা আমরা সবাই জানি। তো তোমাকে সবসময় দেখে মনে হয় যে তুমি উৎফুল্ল, একটা পজিটিভ ভাইব নিয়ে আসো। যখনই কোনো চ্যানেলে যাও বা কোথাও যাও, প্রচন্ড না, এটা 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 খুব ভিজিবল। মানে আমি মনে করি, আমি তোমাকে যতটুকু দেখেছি, এখানে যতবার এসছি বা যতবারই, যে কটাবার, খুব বেশি হয়নি,
দাদার সাথে সাক্ষাৎকার। কিন্তু দাদা যেখানেই যায় একটা পজিটিভিটি নিয়ে আসে, মানে কোনো মন খারাপের মানুষ যদি থাকে তারাও দাদার সাথে দুদণ্ড কথা বলে ওই একটা ভালো মুড নিয়ে যেতে পারে। তো এইটা যদি এটা তোমারটা কথাগুলো যদি সত্যি হয় তাহলেই মনে করবো আমার জীবন ধন্য, তাহলেই মনে করবো মাই মিশন ইজ অ্যাকমপ্লিশড, যে আমার এটাই জীবনে। আর আছেটা কি ভাই, তুমি বলতে পারবে তুমি বাড়ি যাবে কিনা? তুমি বলতে পারবে এই চ্যানেলটা তুমি যখন তুমি টেলিকাস্ট করবে তখন আমি দেখবো কিনা? নোবডি ক্যান সে। একদম লাইফ ইজ আনসার্টেন। টোটালি এটা মানুষ মানতে চায় না। যে কোনো সাক্ষাৎকারকে জীবনের তুমি যদি মনে করো, যে কোনো মানুষের সাথে সাক্ষাৎকারকে যদি মনে করো এই মানুষটার সাথে এটাই আমার জীবনের শেষ সাক্ষাৎকার, তুমি তার সাথে আর যাই করো খারাপ ব্যবহার করবে না। সে যেই হোক তার সাথে খারাপ ব্যবহার তুমি করবে না। তুমি মরবে না, সে মরবে, দরকার নেই। যে এটা আমার সাথে এই লোকটার সাথে আমার জীবনের শেষবার দেখা হচ্ছে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না। এটা হতেই পারে যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো সাক্ষাৎকারই শেষ সাক্ষাৎকার হতে পারে না। আমরা এন্ডের দিকে যাচ্ছি, তো দাদার সমস্ত কিছুই শুনলাম, আর সেটা বৈবাহিক জীবন থেকে শুরু করে এবং তার কর্মকাণ্ড সমস্ত কিছুই শুরু করে দাদা এতটা সময় দিল আমাদের। আগামী দিন আরো ভালো হোক এবং দিদির সাথে এইভাবেই আরো লং জার্নি তোমার চলতে থাকুক। থ্যাংক ইউ দাদা আমাদের চ্যানেলে আবারও আসার জন্য, দ্য ফুডি যাযাবরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।